মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Smoking and alcohol consumption is injurious to health. নমস্কার, আমি দিব্যেন্দু আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল 38A বিচুর স্ট্রিট। 38A বিচুর স্ট্রিটে আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখক মনোময় রায়ের কলমে কামনিশির রাত। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। শ্রোতা বন্ধুরা, গল্পে যাবার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা নতুন আমাদের চ্যানেলে গল্প শুনছ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অলে সেট করে দেবে, যাতে পরবর্তী গল্পের আপডেট সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন, কামনিশির রাত। এক নিশুতি রাতের আহ্বান। এই রাতের এক আলাদা রূপ আছে, রঙ্গ আছে, গন্ধ আছে। এই রাত আর 5টা সাধারণ রাতের মতো না। এই রাত কামনার, এই রাত এক অনিশ্চিত মৃত্যুর, রাতের কুহেলিকার, এক কাম পিপাসী অতৃপ্ত বাসনা থেকে জন্ম এক রমণীর। দিনের আলোতে যার কোনো অস্তিত্ব নেই, রাতের অন্ধকার যার একমাত্র নিবাসস্থল, যার মূল অস্ত্র হল তার আহ্বান। নিধু এই রঘুপুরেরই ছেলে, বয়স 20-21 হবে, সুঠাম চেহারা। দিনের বেলা লোকের জমিতে দিন মজুরের কাজ করে রাতে একটু সুরাপান করার নেশা তার বহু দিনের। আগে সে এমনটা ছিল না, তবে ওর বাপটা মরার পর যখন ওর কাঁধে সব দায়িত্বটা এসে পড়ল, তখনই ওর মধ্যে এই বিকার দেখা দিয়েছে। তো সেই দিন রাতে শুঁড়িখানা থেকে আকণ্ঠ মদ্যপান করে টলমলো পায়ে হেঁটে সে বাড়ি ফেরার পথে রওনা দিয়েছে। এমনিতে এত দেরি সে করে না, কিন্তু আজ কয়েকজন বন্ধু জুটে যাওয়ায় রাত যে কখন গভীর থেকে গভীরতর হয়ে গিয়েছে তা সে বুঝতেও পারেনি। যখন তার হুঁশ পড়ল তখন প্রায় মধ্যরাত। তাই আর দেরি না করে বেরিয়ে আসে সেখান থেকে। বাড়িতে তার অন্ধ বৃদ্ধা মা রয়েছে, তাই বাড়ি তাকে ফিরতেই হবে। আসলে তাদের গায়ে কোনো শুঁড়িখানা নেই, তাই সুরাপান করতে যেতে হয় পাশের গ্রামে। ওই গ্রাম থেকে এই গ্রামে আসার মোট 2টি পথ রয়েছে। একটি ওই বাগদিপাড়া থেকে ঘুরে ও অপরটি একটি আম কাঁঠালের বাগানের মধ্য দিয়ে। তবে লোকে ওই বাগদিপাড়ার রাস্তাটা দিয়েই আসা যাওয়া করে। এই বাগানে কেউ সচরাচর আসতে চায় না। লোকে বলে এইখানে নাকি তেনাদের বাস রয়েছে। তবে নিধুর মনে ভয় বলে কিছুই নেই। তার উপর পেটে একটু পড়লে তো সে বাঘের কান ধরে বিড়ালের পা চাটাতে পারে। ভূত আবার কি জিনিস। নিধু টলতে টলতে এসে পৌঁছালো ওই আম কাঁঠালের বাগানের মধ্যে। আকাশের বুকে দেখা যাচ্ছে কেবলমাত্র ক্ষুদ্র ক্ষুদ্র নক্ষত্রদের। চাঁদ মামা আজ হয়তো ছুটি নিয়েছেন। এতক্ষণ যাবৎ অন্ধকারে থাকার কারণে চোখ সয়ে গিয়েছে নিধুর। কানে আসছে কুকুর শিয়ালের ডাক, রাতচরা পাখির কর্কশ শব্দ, সাথে সনসনে এক ঠান্ডা বাতাস মাঝে মাঝে এসে শরীরকে শীতল করছে। সবকিছু মিলিয়ে এক অদ্ভুত মায়াময় পরিবেশের সৃষ্টি হয়েছে আজ। হঠাৎ নিধুর কানে এলো একটা মেয়েলি কণ্ঠের ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার শব্দ। বিষয়টা বেশ অদ্ভুত লাগে তার কাছে। যেখানে দিনের বেলাতেও এই বাগানে কেউ আসতে চায় না, সেখানে এত রাতে একটা মেয়ের কান্নার শব্দ। বিষয়টা কি সেটা দেখার জন্য সে সেই শব্দ যেদিক থেকে ভেসে আসছে সেই দিকে এগিয়ে যায়। কয়েক পা এগিয়ে যেতেই সে দেখতে পায় এক রমণী পরনে একটা দুধে আলতা রঙের শাড়ি পরে মুখ নিচু করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। নিধু তার বেশ কিছুটা কাছে গিয়ে নেশাগ্রস্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, এই কে তুমি?
এই এত রাতে নির্জন এলাকায় কি করছো? হ্যাঁ, নির্জন এলাকায় কি করছো? সেই রমণী মুখ না তুলেই উত্তর দিল, আমি আমি এক অভাগী, বড় ক্ষুধা, আমার বড় ক্ষুধা। নিধু বলল, ও আচ্ছা, তা এই জঙ্গলে না বসে চলো চলো আমার সাথে চলো, আমি তোমায় খেতে দেবো। চলো, আমি তো বলছি আমি খেতে দেবো। চলো চলো চলো, খেতে দেবো। সেই নারী নিধুর কথা শুনে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তারপর ঘুরে তাকালো নিধুর দিকে। সেই রমণীর রূপ দেখে নিধুর নেশা পলকের মধ্যে উড়ে গেল। উফ, কি অপরূপ সৌন্দর্য তার মুখমণ্ডলে, যেন স্বচ্ছ দর্পণ। তার নয়নে যেন অধিষ্ঠান করছেন স্বয়ং কামদেবী। তার অধরে যেন কেউ রক্তের লালিমা মিশিয়ে দিয়েছে। তার শরীরের প্রতিটা খাঁজ স্পষ্ট। এই রাতের অন্ধকারেও তার শরীর সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। নিধুর এক পলকের জন্য মনে হলো তার সম্মুখে স্বয়ং কামদেবী এসে দাঁড়িয়েছে। হঠাৎ সেই রমণীর সুমধুর কণ্ঠস্বরে নিধুর ঘোর কাটল। সেই রমণী নিধুর অবস্থা বুঝতে পেরে এক কামুক হাসি হেসে বলল, এভাবে কি দেখছো? নিধু অর্ধ অচেতন অবস্থায় বলল, তোমাকে তোমাকে সেই রমণী এবার তার দুই বাহু প্রসারিত করে বলল, এসো এসো, আমার কাছে এসো, আমায় আলিঙ্গন করো, আমার পিপাসা মেটাও। নিধু আর নিজেকে ধরে রাখতে পারল না। সে তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ল সেই রমণীর কামুক শরীরটা উপলব্ধি করার জন্য। আস্তে আস্তে তারা দুজনে মেতে উঠল সৃষ্টির আদিম খেলায়। সারা বাগান ভরে গেল মৃদু চিৎকারে। প্রকৃতি যেন নিজে দাঁড়িয়ে থেকে সেই কামুকতা উপভোগ করছে। মৃদু মৃদু বাতাস রূপান্তরিত হয়েছে তীব্র ঝড়ে। গাছপালা ক্রমাগত দুলছে সেই ঝড়ের দাপটে। তবে নিধুর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে এখন সম্পূর্ণভাবে মেতে উঠেছে তার এই অঞ্জিত সঙ্গীর সাথে তার স্পর্শ উষ্ণতা অনুভব করতে। বেশ কিছুক্ষণ পর প্রকৃতি আবারও শান্ত হল। সাথে নিধুও নিজেকে উজাড় করে ক্লান্ত হয়ে মাটির বুকে এলিয়ে পড়ে রয়েছে এবং তার বুকের উপর সম্পূর্ণ নগ্ন রূপে বসে আছে সেই রমণী। উফ, কি অপরূপ সুন্দরী! যেন স্বয়ং রম্ভা স্বর্গ হতে আজ নেমে এসেছে তার কাছে ধরা দিতে। নিধু মনে মনে ভাবছে এই রাত যেন কখনো শেষ না হয়। যদি এটা কেবলমাত্র তার স্বপ্ন হয়ে থাকে, তবে সে এই স্বপ্ন বারংবার দেখতে চায়। নিধুর কপালে বিন্দু বিন্দু ঘাম যেন এতক্ষণে সেই প্রলয়ঙ্কারী ঝড়ের সাক্ষ্য বহন করছে, যে ঝড় কিছুক্ষণ আগেই উঠেছিল নিধুর অন্তরে। সেই নারী এবার আস্তে আস্তে নিজের মুখ নামিয়ে আনল নিধুর কানের কাছে। তারপর সুমধুর কণ্ঠে ফিসফিস করে বলল, এবার যে তোমার সময় শেষ নিধু। কথাটা শুনে নিধু বিস্ময়ের সাথে চোখ বড় বড় করে তাকালো সেই রমণীর দিকে। সেই রমণীর মুখে চোখে খেলা করে বেড়াচ্ছে এক কুটিল হাসি। নিধু কিছু করে ওঠার আগেই সেই রমণী তার তীক্ষ্ণ সদন্ত গেঁথে দিল নিধুর কণ্ঠনালী লক্ষ্য করে। একতলা মাংসপিণ্ড সেখান থেকে তুলে পরমানন্দে তা ভক্ষণ করতে শুরু করলো সেই রমণী। নিধুর শরীরটা অসহায়ের মতো ছটফট করতে করতে একটা সময় এলিয়ে পড়ল। আকাশ বাতাস কেঁপে উঠল সেই রমণীর অট্টহাসির শব্দে। গ্রামের কাঁচা মাটির পথে ধুলোর ঝড় তুলে এই দিকেই তীব্র গতিতে ছুটে আসছে একটা মোটর গাড়ি। গাড়িটা এসে থামল রঘুপুরের মাথায়। গাড়ির দরজা খুলে নেমে এলো বছর 24-এর এক সুদর্শন পুরুষ।
দশাশই চেহারা, সাদা দুধের মতো গায়ে রং, উজ্জ্বল নীলচে চোখ, পরনে ওই শহরের লোকেরা কি যেন বলে না, মিন্সের প্যান্ট না জিন্সের প্যান্ট, ওই ওটা। হাতে ঘড়ি। দুপা এগিয়ে এসে সে দাঁড়ালো মোড়ের নগেনের চায়ের দোকানের সামনে। দোকান থেকে একটা সিগারেট কিনে তাতে একটা শুক টান দিয়ে সেই যুবক প্রশ্ন করল, আচ্ছা, এখানে হরিহর বাবুর বাড়িটা কোথায় আমাকে একটু বলতে পারবেন? নগেন সেই যুবকের পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে নিয়ে বলল, আগে হরিখুড়োর বাড়ি যাবেন? হ্যাঁ, আপনি বলতে পারবেন তার বাড়িটা ঠিক কোথায় আর কি? আগে কেন পারবেনি, ওই তো ওই রাস্তাটা দিয়ে সোজা চলে যান, দেখবেন সামনে একটা বড় মার মন্দির রয়েছে, ওই মন্দিরের ডান দিকে কিছুটা। ওখানে গিয়ে যে কাউরে বলবেন হরিখুড়োর বাড়ি যাব, সেই আপনার বাড়িটা দেখিয়ে দেবে। সেই যুবক নগেনকে ধন্যবাদ জানিয়ে আবারও গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। বেশ কিছুক্ষণ পর গাড়িটা এসে দাঁড়ালো এই মধুপুরের এক গণ্যমান্য ব্যক্তি হরিহর বাণুজ্যের বাড়ির সামনে। যুবকটি গাড়ি থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে। হরিহর বাবুর বাড়িটা বেশ বড়, ইটের তৈরি, দুমহলা বাড়ি, সাহেবী আদলে তৈরি। এই গ্রামে হয়তো এরকম বাড়ি আর দ্বিতীয়টি নেই। বাড়িটির উপর নিচে মিলিয়ে মোট 8টি ঘর, সামনে একটি বড় উঠান। গাড়ির শব্দ শুনে ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো এক বছর 60-এর বৃদ্ধ। সেই বৃদ্ধ ইন্দ্রের কাছে গিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কে আপনি, আর এখানে কাকে খুঁজছেন? আচ্ছা, এটাই কি হরিহর বাবুর বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আপনি কি কর্তা বাবার সাথে দেখা করতে এইছেন? হ্যাঁ, আপনি ওনাকে একটু ডেকে দেবেন? আপনি ভিতরে আসুন, আমি আমি এক্ষুনি কর্তা বাবারই ডেকে আনতেছি। এই বলে বৃদ্ধ বাড়ির ভিতরে চলে গেল। সেই যুবকটি এখনো দাঁড়িয়ে আছে বাড়ির বাইরেই। কিছুক্ষণের মধ্যেই ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো এক বছর 50-এর বৃদ্ধ। তার পরনে ধুতি ও পাঞ্জাবি, হাতে একটা লাঠি। সম্ভবত তার পা তার শরীরের ভর নিতে অক্ষম হয়ে পড়েছে, তাই এই লাঠি তাকে গ্রহণ করতে হয়েছে। সেই বৃদ্ধ এসে সেই যুবকের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করল, কে বাবা তুমি? হ্যাঁ, আমি ইন্দ্রজিৎ মহন্ত। আপনি কি হরিহর কাকা? সেই বৃদ্ধ উত্তর দিল, হ্যাঁ। বৃদ্ধের মুখে কথাটা শুনেই ইন্দ্র তার পা ছুঁয়ে প্রণাম করে বলল, কেমন আছেন কাকাবাবু? আহা, করো কি, থাক। কিন্তু বাবা, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। ইন্দ্র মুচকি হেসে উত্তর দিল, আমি আপনার বন্ধু আদিত্যনাথের ছেলে। কথাটা শুনে হরিহরবাবুর মুখে হাসির একটা ঝলক খেলে গেল। হরিহরবাবু প্রসন্ন বদনে বললেন, আরে, আমাদের আদিত্যর ছেলে! ও কি সৌভাগ্য আমাদের! তা বাবা, তুমি এখানে দাঁড়িয়ে কেন? এসো ভেতরে বসো। ওরে হরেন, কোথায় গেলি রে হতভাগা? আরে তাড়াতাড়ি একবার এদিকে আয়। হরিহরবাবুর হাঁক ডাক শুনে হরেন মানে হরিহরবাবুর বাড়ির ভৃত্য বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসে বলল, আগে কর্তা, আমারে ডাকছিলেন? হ্যাঁ রে হতভাগা, যা তাড়াতাড়ি গিয়ে একটু মিষ্টি জলের ব্যবস্থা কর। আরে এতগুলো বছর পরে ঘরের ছেলে ঘরে ফিরেছে। বৃদ্ধ হরেন তেমন কিছু বুঝতে না পেরে বোকার মতো দাঁড়িয়ে আছে দেখে হরিহরবাবু বললেন, আরে চিনতে পারলি রে হতভাগা? আরে ও আমাদের আদিত্যর ছেলে। হরেন বিস্ময়ের সাথে বলল, আদিত্য দাদা বাবুর ছেলে? হ্যাঁ রে হতভাগা, যা গিয়ে জল খাবারের ব্যবস্থা কর। হরেন আর কাল বিলম্ব না করে রান্নাঘরের দিকে ছুট লাগায়। তারপর হরিহরবাবু ইন্দ্রকে সাথে নিয়ে এসে বসে তার বৈঠকখানায়। ইন্দ্রকে একটা চেয়ারে বসিয়ে তিনি নিজে তার সামনের একটি চেয়ারে বসতে বসতে বললেন, তা বাবা ইন্দ্র, তোমার বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ, সবাই ভালোই আছে কাকাবাবু। বেশ। তা তোমার বাবার খবর কি? ইন্দ্র অশ্রুসিক্ত নয়নে উত্তর দিল, বাবা আর নেই কাকাবাবু। গত 2 মাস আগে
হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা মারা গেছে। আর কিছু বলতে পারল না ইন্দ্র। নিজের বাল্যকালের বন্ধুর মৃত্যু সংবাদ শুনে হরিহরবাবুরও চোখে জল চলে আসে। কোনো মতে নিজেকে সামলে নিয়ে তিনি ইন্দ্রকে সান্ত্বনা দিয়ে বললেন, ওহো, মন খারাপ করো না বাবা, মন খারাপ করো না। সকলকেই তো একদিন না একদিন যেতে হবেই, কি আর করার আছে। ইন্দ্র নিজেকে একটু সামলে নিয়ে চোখের জল মুছতে মুছতে বলল, তা এতদিন পর এখানে কি কোনো বিশেষ কাজে? আসলে মায়ের মুখে শুনেছি বাবা এই গ্রাম ত্যাগ করার সময় নাকি আপনাদের কাছে কিছু জমি জমা গচ্ছিত রেখে গিয়েছিলেন। আর বাবা গত হওয়ার পর আমাদের বেশ টানাটানির মধ্যে দিয়েই কাটছে, তাই আর কি। ইন্দ্রকে থামিয়ে দিয়ে হরিহরবাবু বললেন, বুঝলাম সবটাই। তোমার বাবার সব জমি জমা আমার কাছেই আছে। আমি এতদিন ওগুলো দেখাশোনা করছিলাম। আজ তুমি এলে, এবার তোমার হাতে সব তুলে দিয়ে আমি নিশ্চিন্তে চোখ বুঝতে পারবো। তবে বাবা সবকিছু বুঝে নিতে ও কাগজপত্র যে করতে বেশ কিছুদিন সময় লেগে যাবে। তা ততদিন না হয় তুমি আমাদের বাড়িতেই থাকো। হ্যাঁ, হরেন হরেন, কোথায় গেলি রে হতভাগা? আরে সামান্য জল মিষ্টির ব্যবস্থা করতে আর কত সময় লাগাবি রে হারামজাদা? বৃদ্ধ হরেন রান্নাঘরের ভিতর থেকে একটা প্লেটে বেশ কিছু মিষ্টি ও জল নিয়ে এসে রাখলো ইন্দ্রজিতের সামনে। নাও বাবা নাও, এতদিন পরে গ্রামে এসেছো, একটু মিষ্টি মুখ না করালে কি আর চলে? রাত তখন বেশ গভীর। দোতলার বারান্দার সামনে চেয়ারে বসে আছে ইন্দ্র। হরিহরবাবুর বাড়ির দোতলার বারান্দাটা থেকে গ্রামের এক অপরূপ সৌন্দর্য লক্ষ্য করা যায়। শান্ত এক পরিবেশ, সাথে মৃদুমন্দ ঠান্ডা হিমেল বাতাস উপভোগ করার আমেজটাই আলাদা। সামনে অন্তহীন আকাশ, সব মিলিয়ে এক অদ্ভুত মায়াময় পরিবেশের সৃষ্টি হয়েছে। অদূরে কোথাও মিটমিট করে জ্বলছে জোনাকি। এই গ্রামে এখনো তেমনভাবে বিজুলি বাতির আলো এসে পৌঁছায়নি, ফলত রাত এখানে একটু তাড়াতাড়ি হয়ে যায়। হঠাৎ ইন্দ্রর মনে হয় কেউ যেন দাঁড়িয়ে আছে ওই সামনের পুকুর ঘাটের কাছে। সম্ভবত সেটা কোনো রমণী। তার এলো চুল বাতাসে মৃদুমন্দ দুলছে, সাথে তার পরনে সাদা কাপড়খানা। বেশ কিছুক্ষণ সেদিকেই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইন্দ্র। তারপর নিজের জন্য বরাদ্দ ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। সারা দিনের ক্লান্তির শেষে বিছানায় গা এলিয়ে দিতেই ঝুপ করে ঘুম নেমে আসে ইন্দ্রর চোখে। বেশ কিছুক্ষণ পর হঠাৎ ইন্দ্র শুনতে পায় পিছন থেকে কেউ যেন তার নাম ধরে সুমধুর কণ্ঠে তাকে ডাকছে। ইন্দ্র, ইন্দ্র, এসো, আমার কাছে এসো। আমি যে তোমার অপেক্ষায় বসে আছি। এসো, আমার কাছে এসো। ঘুমটা ভেঙে যায় ইন্দ্রর। উত্তেজনার কারণে তার সর্বাঙ্গ ভিজে গিয়ে গলা শুকিয়ে গিয়েছে তার। ইন্দ্রর মনে কেবল একটাই প্রশ্ন, কেন এমনটা হচ্ছে তার সাথে? এমনটা তো আগে কখনো হতো না, তবে হঠাৎ কেন? আজ বেশ কিছুদিন হলো ইন্দ্রই একই স্বপ্ন দেখে চলেছে, কিন্তু এই বিষয়ে সে কাউকে কিচ্ছু জানায়নি। আর কাকেই বা বলবে? স্বপ্ন তো স্বপ্নই, তা তো আর সত্যি নয়। এইসব নানান কথা ভেবে ইন্দ্র আবারও বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করতে থাকে, কিন্তু আশ্চর্যভাবে তার ঘুম আর আসে না। পরের দিন সকালে হরিহরবাবু ইন্দ্রকে ডেকে বলেন, বাবা ইন্দ্র, আমি একটা বিশেষ কাজে দিন কতক এই গ্রামের বাইরে যাচ্ছি। আমার ফিরতে তা ওই দিন দুয়েক লেগে যাবে। আমার অবর্তমানে হরেন তোমার দেখাশোনা করবে।
তুমি কিন্তু বাবা এই কদিন একটু সাবধানে থেকো। হ্যাঁ, গ্রামের পরিস্থিতি এখন খুব একটা ভালো না, তাই যতটা পারবে সঙ্গে চলাফেরা করবে। আর সূর্য ডোবার পর আর বাড়ির বাইরে যাবে না একদম। হ্যাঁ, ঠিক আছে বাবা? ইন্দ্র মাথা কাত করে সম্মতি জানায়। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়ে পড়েছিল ইন্দ্র। যখন তার ঘুম ভাঙল তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। পাখিরা তাদের বাসায় ফেরার রাস্তা ধরেছে। গ্রীষ্মকাল, তাই হয়তো এখনো দিনের আলো সম্পূর্ণরূপে ফুরিয়ে যায়নি। ইন্দ্রর আর বসে থাকতে মন চাইল না, তাই সে একটু গ্রামটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ল বাড়ির বাইরে। বৃদ্ধ হরেন তাকে অনেক করে বারণ করে, কিন্তু সে কথা শোনার পাত্র নয়। এক প্রকার জেদ করেই সে বেরিয়ে এসেছে। বেশ কিছুক্ষণ গ্রামের এদিক ওদিক ঘুরে যখন শেষে সেই দক্ষিণের আমবাগানটার কাছে এসে দাঁড়ায়, তখন আঁধার নেমেছে। কানে আসছে এক নাম না জানা পাখির ডাক। ইন্দ্রর এই হঠাৎ আগমনে সে যেন বেজায় চটে গেছে, তাই বারবার সাবধান করছে সে। কিন্তু ইন্দ্রর তাতে কি? সে ওই সকল বিষয়কে তোয়াজ না করে, ওই কথায় আছে না, হাতি চলে বাজার তো কুত্তা ভকে হাজার, সেই রকমই অবস্থা ইন্দ্রর। তবে এই আমবাগানটার এক আলাদা রূপ তার নজরে পড়েছে। এখানে কেমন একটা গা শিরশিরানি ভাব আছে, শরীরটা কেমন ঠান্ডা হয়ে আসছে। হঠাৎ ইন্দ্রর কানে আসে এক ঋণ ঋণের নারী কণ্ঠ, খুব ক্ষীণ কিন্তু সুস্পষ্ট সেই কণ্ঠস্বর। ইন্দ্র সেই কণ্ঠ লক্ষ্য করে একটু এগিয়ে যেতেই দেখতে পায় অনতি দূরে একটা বটগাছের পাশে এক রমণী মাটির উপর বসে আছে। ইন্দ্র ক্ষীণ পদক্ষেপে এগিয়ে যায় তার দিকে। চাঁদের ক্ষীণ আলোতে তেমন ভালোভাবে তাকে দেখা না গেলেও ইন্দ্র এটুকু বুঝতে পেরেছে যে ওই রমণীর বয়স খুব একটা বেশি নয়, বড়জোর 20 হবে। ইন্দ্র ওই নারীর একদম পিছনে এসে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখতে গিয়েও হাতটা পিছিয়ে নিল। তারপর ক্ষীণ কণ্ঠে প্রশ্ন করল, কে তুমি? এত রাতে এখানে কি করছো? সেই রমণী ইন্দ্রর কণ্ঠ শুনে মুখ ঘুরিয়ে তাকালো ইন্দ্রর দিকে। আর ইন্দ্র এই প্রথমবার সেই নারীর মুখ দেখতে পেল। এই রাতের হালকা আলোতেও সেই নারীর রূপ খুব স্পষ্ট। উফ, তার মুখমণ্ডল যেন হাজারো ক্ষুদ্র ক্ষুদ্র নক্ষত্র দিয়ে গঠিত। কি মায়াময় তার মুখ! তার চোখ যেন অতল সমুদ্র, তার ঠোঁট দুটো যেন গোলাপের পাপড়ি। ইন্দ্র কোনো রকমে নিজেকে সামলে নিয়ে আবারও জিজ্ঞাসা করল, কে তুমি? সেই নারী এবার ক্ষীণ কণ্ঠে উত্তর দিল, আমার নাম অভাগী। অভাগী আবার কারোর নাম হয় নাকি? কিন্তু সকলেই তো আমাকে ওই নামেই ডাকে বটে। ছোটবেলায় বাপটা মরেছে, আর তারপর মাও মরে গেল। তখন থেকেই ঠাকুমার কাছে মানুষ হয়েছি। আমার বয়স যখন 10, তখন ঠাকুমাটাও মরে গেল। কোনো রকমে লোকের বাড়িতে কাম কাজ করে দিন পার করছিলাম। তবে যার বাড়িতে কাজ করতুম সেই বাড়ির কর্তার কুনজর পড়ল আমার উপর। একদিন সে সর্বনাশ করতে এলে আমি কোনো রকমে তার হাত থেকে বেঁচে পালিয়ে আসি। পরে এই গ্রামেরই এক রাখালের সাথে আমার বিয়েটা হয় বটে। তারপর বেশ ভালোই চলছিল সব কিছু। কিন্তু একদিন খেতে কাজ করতে গিয়ে সাপের কামড়ে আমার মরদটা মরে গেল। আর কিছু বলতে পারল না মেয়েটি। তার দু চোখের কোল বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুধারা। ইন্দ্র এবার তার পাশে বসতেই সেই মেয়েটি বলল, কি করছিস বাবু? এইখানে বসিস লাই? আমি যে ছোট জাত, তোর জাত চলে যাবে। ইন্দ্র হো হো করে হেসে বলল, তাই নাকি? তা জাত কিভাবে যায় শোন? আর এমনি তো আমি ওসব জাতপাত মানি না। আচ্ছা বাদ দাও, ছাড়ো। তুমি থাকো কোথায়? আমি জঙ্গলেই থাকি। গ্রামে যাওয়া আমার বারণ আছে। ওই উঁচু জাতের বাবুরা
আমার এইখানেই থাকার অনুমতি দিয়েছে। বুঝেছি। আচ্ছা, আজ অনেক রাত হলো, আজ আমি আসি, কেমন? কাল আবার এসে তোমার সাথে দেখা করব। বলে ইন্দ্র উঠতেই যাচ্ছিল, এমন সময় মেয়েটি ইন্দ্রর হাতটা ধরে বলে, থেকে জানা বাবু, আর একটুক্ষণ আমি এখানে একা থাকি, মেয়ে মানুষ তো বড় ডর করে রে বাবু। ইন্দ্র দেখল মেয়েটির চোখে প্রকাশ পাচ্ছে তার করুণ আকুতি। ইন্দ্র আবারও বসে পড়ল তার কাছে। তারপর বেশ কিছুক্ষণ এ কথা সে কথা হতে হতে একটা সময় ওই মেয়েটি মাথা রাখলো ইন্দ্রর কাঁধে। সাথে সাথেই একটা বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল ইন্দ্র সারা শরীরে। মেয়েটির শরীরের উষ্ণতা ইন্দ্র খুব সহজেই অনুভব করতে পারছে। হঠাৎ অদূরে তীব্র স্বরে একটা বজ্রপাত হলো। কখন যে কালো হয়ে মেঘ ঘনিয়ে এসেছে তা কেউ লক্ষ্যই করেনি। প্রায় সাথে সাথেই মেয়েটি ইন্দ্রকে জড়িয়ে ধরে ফেলল। এতক্ষণ ইন্দ্র তেমন ভাবে লক্ষ্য না করলেও এবার তার নজর পড়ল মেয়েটির দিকে। মেয়েটির শারীরিক গঠন সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছে সে। হালকা মেদবহুল শরীর, গায়ের রং শ্যামলা। ইন্দ্র যেন আর কোনোভাবেই নিজেকে আটকে রাখতে পারছে না। আস্তে আস্তে সে মেয়েটিকে আবদ্ধ করল নিজের বাহু বন্ধনে। মেয়েটির গরম নিঃশ্বাস এবার সরাসরি পড়ছে ইন্দ্রর বুকের মধ্যে। ইন্দ্রর নিঃশ্বাসও ভারী হয়ে এসেছে। আস্তে আস্তে মেয়েটি মাথা তুলে তাকালো ইন্দ্রর দিকে। মেয়েটির ঠোঁট তীর তীর করে কাঁপছে, যেন সে কিছু একটা বলতে চাইছে কিন্তু পারছে না। ইন্দ্র আর নিজেকে সামলাতে না পেরে সরাসরি তার ঠোঁট এগিয়ে দিয়ে মেয়েটির ঠোঁট নিজের দখলে করে নিল। আস্তে আস্তে শুরু হলো বৃষ্টি, সাথে শনশন শব্দে ছুটে চলেছে দামাল হাওয়া। প্রকৃতির এই দুর্যোগকে উপেক্ষা করে ইন্দ্র এখন মেতে উঠেছে সৃষ্টির সেই আদিম খেলায়। ইন্দ্রর নগ্ন শরীরে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে নখের আঁচড়ের দাগ, সাথে মেয়েটির অস্পষ্ট চিৎকার। কতক্ষণ যে এই নিষিদ্ধ খেলা চলেছে তার খেয়াল কারো নেই। যখন সবকিছু স্বাভাবিক হলো তখন রাত প্রায় শেষের দিকে। ইন্দ্র এখনো শুয়ে আছে সম্পূর্ণ নগ্ন হয়ে। তার বুকের ওপর শুয়ে আছে সেই রমণী। ইন্দ্র আলতো হাতে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি যাবে আমার সাথে শহরে? এই গ্রামে তো তোমার কেউ নেই। অভাগী সজল নয়নে ইন্দ্রর দিকে তাকিয়ে বলল, তুই সত্যি আমারে তোর সাথে নিয়ে যাবি বাবু? হ্যাঁ, সত্যি আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে চাই। তুমি যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি যাব। তুই ছাড়া আমার যে আর কেউ লাই রে বাবু। এই বলে অভাগী ইন্দ্রকে শক্ত করে জড়িয়ে ধরে। তার শরীরের উষ্ণতা ইন্দ্র খুব মনোযোগ সহকারে উপলব্ধি করতে থাকে। আকাশের কালো চাদর সরিয়ে ভোরের আলো ফুটতেই অভাগী সুভাগী কণ্ঠে বলে, এ বাবু, তুই এবার বাড়ি ফিরে যা কিনে। আকাশ যে ফর্সা হয়ে আইছে। গ্রামের লোকেরা তোকে এখানে দেখলে অনেক কটু কথা বলবে। তো ঘর যাবটে। ইন্দ্র তার কথার কোনো উত্তর দিতে পারে না। মাটির উপর থেকে ক্লান্ত শরীরটা কোনো রকমের টেনে তুলে এগিয়ে যেতে থাকে বাড়ির দিকে। হঠাৎ পিছনে ফিরে অভাগীর দিকে তাকিয়ে বলে, আমি আজ রাতে আবারও আসবো তোমার কাছে। প্রত্যুত্তরে অভাগী এক কোমল হাসি দিয়ে ঘাড় কাত করে সম্মতি জানায়। এভাবেই কেটে যায় 3 দিন। এই 3 দিনে ইন্দ্র বেশ বুঝতে পেরেছে সে ধীরে ধীরে অভাগীকে ভালোবেসে ফেলেছে। কিন্তু সমাজ কি তাদের এই সম্পর্কটা মেনে নেবে? সব থেকে বড় কথা, তার মা কি অভাগীকে মেনে নিতে পারবে? এইসব নানান চিন্তা তার মাথায় ঘুরপাক খেতে থাকে। না, আর সে ভাবতে পারছে না। যা হবে হোক, তবে অভাগীকে সে নিজের স্ত্রীর মর্যাদা দেবেই। তাতে যার যা করার আছে করুক। বিকেলে হরিহরবাবু বাড়ি ফিরে এলেন। এই কয়দিনে তিনি জমি জমার কাগজপত্র সব গুছিয়ে ফেলেছেন। এবার শুধু তা ইন্দ্রকে দিয়ে বুঝিয়ে দিতে হবে, তাহলেই তার শান্তি।
ইন্দ্রর বাবা রেখে যাওয়া জমি জমার সাথে তার নিজের জমিও তিনি ইন্দ্রকে দিয়ে দিয়েছেন। এইসব নিয়ে উনি কি বা করবেন? তার তো আর সাতকুলে কেউ নেই। এই বসত বাড়িটা সে অনেক আগেই হরেনের নামে করে দিয়েছে। ওই বেটা ছেলে যে তার বড় আদরের। ছোটবেলায় ঘর বাড়ি ছেড়ে সাধু হবার লোভে পথে বেরিয়েছিলেন তিনি। তারপর আর বাড়ি ফেরা হয়নি, সাধুও হতে পারেননি। বিয়ে করেছিলেন, তবে বউটা ওই ওলা ওঠাতে মরেছে। বউটাকে বড় ভালোবাসতেন হরিহরবাবু। বাড়ির উঠানে পা রাখতেই হরিহরবাবু যে দৃশ্য দেখলেন তা দেখে তিনি রীতিমতো চমকে উঠলেন। হরিহরবাবু দেখলেন বারান্দার উপর অর্ধ অচেতন অবস্থায় পড়ে রয়েছে ইন্দ্র। তার সৌম্য রূপ, সুঠাম চেহারা যেন পলকেই উধাও হয়ে গিয়েছে। চোখের তলায় পড়েছে মোটা কালির আস্তর, শরীর শুকিয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে হরিহরবাবু নিজেই মনে বলে উঠলেন, হে ভগবান, এ কি? ইন্দ্রর এই অবস্থা হলো কি করে? হতভাগা হরেনটা কি ছেলেটাকে খেতেও দেয়নি? ভীষণ রাগ হলো তার। হরেনকে ডাক দিলেন তিনি। হরেন, এই বেটা ছেলে হরেন। হরেন বাবুর গলা শুনে তড়িঘড়ি ঘরের ভিতর থেকে ছুটে এসে দাঁড়ালো হরিহরবাবুর সামনে। তারপর বলল, আগে কর্তা, আপনি কখন ফিরলেন? হরিহরবাবু প্রধান্বিত কণ্ঠে বললেন, হতভাগা, আমার অবর্তমানে কি ছেলেটাকে খেতেও দিসনি? কেন কর্তা? কেন কর্তা? ছেলেটার অবস্থাটা একবার দেখ হতভাগা। এই 3 দিনে ছেলেটা যে অর্ধেক হয়ে গিয়েছে। বলি, সেদিকে নজর দিয়েছিস? হরেন আমতা আমতা করে বলল, আগে কর্তা, উনি তো ঠিক মতো খাওয়া দাওয়া করেন, কিন্তু তারপরেও যে কেন এমনটা হচ্ছে তা তো বুঝতে পারছি না। হরিহরবাবু বিষয়টা বুঝতে পেরে বললেন, ঠিক আছে ঠিক আছে, চল চল, ওকে ধরে ঘরে শুইয়ে দিই। পরে পরে আমি দেখছি কি করা যায়। তারপর হরেন ও হরিহরবাবু কোনো রকমে ধরাধরি করে ইন্দ্রকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে খাটে শুইয়ে দেয়। ইন্দ্রর যখন জ্ঞান ফিরল তখন সন্ধ্যা। ইন্দ্রকে চোখ খুলতে দেখে একটা শান্তির নিঃশ্বাস ফেললেন হরিহরবাবু। ইন্দ্রর মাথায় স্নেহের হাত বুলিয়ে দিতে দিতে হরিহরবাবু বললেন, বাবা ইন্দ্র, এখন শরীর কেমন লাগছে তোমার? একটু, হ্যাঁ, একটু সুস্থ বোধ করছি। তা বাবা, তোমার এই অবস্থা কিভাবে হলো? ও কিছু না জেঠু, কিছু না। শরীরটা একটু খারাপ তো, তাই আর কি। হরিহরবাবু আর কিছু বললেন না। তবে একটা বিষয় তার নজরে পড়েছে। যতই রাত বাড়ে ততই ইন্দ্রর শারীরিক অবস্থার এক অস্বাভাবিক পরিবর্তন ঘটতে থাকে। রাত তখন বেশ গভীর। ইন্দ্র চুপি চুপি বাড়ির সদর দরজা খুলে বেরিয়ে যায় সামনের বড় রাস্তাটা ধরে। তার গন্তব্য দক্ষিণ দিকের আমবাগান। তাড়াতাড়ি পৌঁছানোর জন্য চলার গতি দ্বিগুণ করে দেয় সে। হায়রে, যদি সে একবার পিছন ফিরে তাকাতো তবে হয়তো দেখতে পেত তার ঠিক পিছনে পিছনে তার থেকে হাত 10 দূরত্বে আসছে আরও একটি মানুষের অবয়ব। এই প্রখর গরমেও তার সারা শরীর ঢাকা রয়েছে একটা কালো চাদরে। সেই অজ্ঞাত মানুষটি ইন্দ্রর পিছু পিছু এসে পৌঁছায় আমবাগানের ঠিক সামনে। তারপর কি যেন ভেবে সেখানেই থেমে যায়। বেশ কিছুক্ষণ পর সেই অবয়ব সেখান থেকে ঘুরপথে ফিরে আসে। পরের দিন সকালে ইন্দ্র তখন অগরে ঘুমাচ্ছে বাড়ির বারান্দায়। হরিহরবাবু ধীর পায়ে তার কাছে এসে দাঁড়িয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবেন, ছেলেটাকে যে কোনো উপায় বাঁচাতে হবে, না হলে হয়তো না, তা কোনো মতেই হতে দেওয়া যাবে না। যদি ছেলেটার কিছু হয়ে যায় তবে সে কি জবাব দেবে তার বন্ধুকে? কাল রাতে হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে হরিহরবাবু বাড়ির বাইরে এসে দেখেন ইন্দ্র চুপিসারে কোথায় যেন যাচ্ছে। তখনই তিনি পিছু নেন ইন্দ্রর। ইন্দ্র যখন আমবাগানের ভিতরে চলে গেল তখনই পুরো বিষয়টি বুঝতে পারেন হরিহরবাবু। মাথায় হাতের স্পর্শ পেয়ে ঘুমটা ভেঙে যায় ইন্দ্রর। চোখ খুলেই হরিহরবাবুকে দেখে সে চমকে উঠে আমতা আমতা করে বলে, জেঠু, আপনি? তুমি এখানে কি করছো?
না মানে আসলে কাল খুব গরম করছিল তো, তাই এখানে এসে ঘুমিয়েছিলাম। হরিহরবাবু এবার একটু কঠিন হয়ে বললেন, আর কত ইন্দ্র, কেন সত্যিটা লুকানোর চেষ্টা করছো? ইন্দ্র, তুমি কেন বুঝতে পারছো না তুমি যা করছো তা সঠিক নয়? কেন ঠিক নয় জেঠু? হরিহরবাবু এবার গলার স্বর বেশ কিছুটা নামিয়ে প্রায় ফিসফিস করে বললেন, তুমি তুমি যার প্রেমে মেতে উঠেছ সে কোনো মানবী নয়, সে এক অতৃপ্ত কাম নিশি। এইসব উল্টোপাল্টা বলছেন, ওসব আবার হয় নাকি? আর আপনি এই সময় দাঁড়িয়ে এখনো ভূত প্রেতে বিশ্বাস করেন? আচ্ছা আচ্ছা, তুমি কি ভগবানে আস্থা রাখো? হ্যাঁ। তাহলে এটা তো মানো যে যেমন শুভ শক্তি আছে তেমনি অশুভ শক্তিও আছে। এটা দিয়ে আপনি কি বোঝাতে চাইছেন? দেখুন, আমি অশুভে বিশ্বাস রাখি না, আর এমনিতেও কখনোই অশরীরই হতে পারে না। তুমি যখন আমার কোনো কথাই শুনবে না তখন আর কি করার? তবে যদি একটা অনুরোধ করি সেটা কি রাখবে বাবা? এভাবে বলবেন না, আপনি আমার বাবার বয়সী। আপনি বলুন, আমি চেষ্টা করব। হরিহরবাবু ইন্দ্রর কথা শুনে একটা মুচকি হাসি দিয়ে ঘরের ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এলেন হাতে একটা কাঠের তৈরি বাক্স নিয়ে। ইন্দ্র সেটা দেখে একটু অবাক হয়ে বলল, এটা কি? হরিহরবাবু কোনো উত্তর না দিয়ে সেই বাক্স থেকে একটা লাল সুতো বের করে তা ইন্দ্রর হাতে বেঁধে দিয়ে বললেন, এটা সব সময় তোমার হাতে বেঁধে রাখবে, দেখবে যেন এটা তোমার হাত থেকে খুলে না যায়। ইন্দ্র জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কিন্তু এটা কি? এটা এটা রক্ষা কবচ। এটা তোমার শরীরে থাকলে কোনো অপশক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। রাত তখন বেশ গভীর। গ্রামবাসীদের সাথে সাথেই হয়তো প্রকৃতিও ঘুমিয়ে পড়েছে। এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে চারিদিকে। আজ যেন সবকিছু একটু বেশি শান্ত। হয়তো এই নিস্তব্ধতা কোনো বিপদের আগমনী সংকেত। বড় রাস্তা ছেড়ে যখন ইন্দ্র কাঁচামাটির রাস্তাটা ধরল তখন থেকেই তার কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হতে শুরু করেছে। কেমন একটা গা শিরশিরানি ভাব রয়েছে। এতদিন তো সে আসছে এখানে, কই তখন তো এমনটা তার মনে হয়নি। তবে আজ কেন এমনটা হচ্ছে কিছুই বুঝতে পারে না ইন্দ্র। আস্তে আস্তে ইন্দ্র প্রবেশ করে সেই চেনা আমবাগানের মধ্যে। তবে মনের সেই অস্বস্তি ভাবটা সে এখনো ঠিক কাটিয়ে উঠতে পারেনি। গুটি গুটি পায়ে সে এগিয়ে যেতে থাকে সেই বিশেষ স্থানটির দিকে যেখানে রোজ তার জন্য অপেক্ষা করে অভাগী। তবে ইন্দ্র বুঝতে পারে সে যতই সেদিকে এগিয়ে চলেছে ততই তার হাতে থাকা ওই লাল সুতোটা গরম হচ্ছে। কয়েকবার ওটাকে টেনে ছিঁড়ে ফেলে দেওয়ার কথাও মাথায় আসে ইন্দ্রর। তবে কি যেন একটা ভেবে সে আর ওটাকে খুলে ফেলে না। ইন্দ্র যখন সেই পরিচিত গাছটার কাছে এলো তখন সে বেশ কিছুটা অবাক হলো। আজ হয়তো বাকি সবই আছে, সেই গাছ পাতা সব, তবে অভাগী সেখানে নেই। এমনটা তো হয় না। অভাগী তো এই 3 দিন এখানেই তার জন্য অপেক্ষা করত। তবে আজ আজ কি এমন হলো? তবে কি ওর কোনো বিপদ হয়েছে? না না, হয়তো কোনো কাজে আটকে গিয়েছে। কিন্তু না, আর কিছু ভাবতে পারে না ইন্দ্র। সেখান থেকে হয়তো সে ফিরে আসতো, কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে তার থেকে হাত 10 দূরত্বে একটি নারকেল গাছের কাছে দাঁড়িয়ে আছে অভাগী। ইন্দ্র তার দিকে এগিয়ে যায়। তারপর অভাগীর সামনে গিয়ে সে প্রশ্ন করে, কি হয়েছে তোমার? তুমি আসতে তো দেরি করলে কেন? কেন আমার কত চিন্তা হচ্ছিল। প্রত্যুত্তরে রমণী কেবলমাত্র একটা ম্লান হাসি হেসে বলে, আসলে আজ একটু কাজ ছিল তো, তাই। বলতে বলতে অভাগী ইন্দ্রর হাতটা স্পর্শ করে, আর সাথে সাথেই এক তীব্র মরণ চিৎকার করে ছিটকে বেশ কিছুটা দূরে গিয়ে পড়ে। ইন্দ্র চমকে ওঠে। তারপর সে এগিয়ে যেতে থাকে অভাগীর দিকে। ইন্দ্রর মুখে ফুটে উঠেছে বিস্ময় ও কৌতূহলের ছাপ। যখন আর মাত্র কয়েক পায়ের দূরত্ব তার আর অভাগীর মধ্যে, তখন ইন্দ্রর সকল কৌতূহল
মাটিতে মিশে প্রকাশ পেল এক তীব্র ভয়। এ কি দেখছে সে? অভাগীর এ কোন রূপ! নিমেষের মধ্যেই যেন সবকিছু ওলট পালট হয়ে গিয়েছে। কোথায় যেন হারিয়ে গিয়েছে অভাগীর সেই পল্লী রূপ। তার পরিবর্তে প্রকাশ পেয়েছে এক ভয়ানক হিংস্র রূপ। অভাগীর শরীর থেকে গলে গলে পড়ছে তলা তলা পচা মাংস। মুখে ফুটে উঠেছে এক হিংস্রতা। তার চোখে যেন নিবন্ধ হয়েছে পাতালের জ্বলন্ত প্রতিহিংসার আগুন। মুখের চামড়া পচে গিয়েছে, তাতে বিচরণ করছে পোকার দল। উফ, সে কি দৃশ্য! আর তাকিয়ে থাকতে পারল না ইন্দ্র। ইন্দ্র যেন তার বোধ বুদ্ধি সব হারিয়েছে। এহেন পরিস্থিতিতে তার কি করণীয় তা সে বুঝে উঠতে পারছে না। হঠাৎ হাতে একটু উষ্ণতা অনুভব করতেই সেই বিহুবল ভাব কেটে যায়। তারপর সেখান থেকে পাগলের মতো ছুটতে থাকে ইন্দ্র। লক্ষ্য এখন একটাই, যে করেই হোক তাকে বাড়ি ফিরতে হবে। কাঁটার বন, জলা জংলার বাঁধা, এসব যেন তুচ্ছ তার কাছে। তার পায়ের কয়েক জায়গা কেটে সেখান থেকে গড়িয়ে পড়তে থাকে রক্ত, তবে তার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ইন্দ্রর এখন একটাই লক্ষ্য, যে করেই হোক তাকে পালাতেই হবে। যখন সে একদম হরিহরবাবুর বাড়ির সামনে এসে পড়ে, ঠিক তখনই তার পায়ে কি যেন একটাতে হোঁচট খেয়ে মাটির উপর পড়ে যায় এবং তৎক্ষণাৎ জ্ঞান হারায়। হরেন ভোরবেলা প্রাতঃকর্ম করতে বাড়ির বাইরে বেরিয়ে দেখে ইন্দ্র ঠিক বাড়ির সদর দরজার সামনে মাটির উপর অচেতন অবস্থায় পড়ে রয়েছে। হরেন তৎক্ষণাৎ বাড়ির ভিতরে গিয়ে এক ঘটি জল এনে তা ইন্দ্রর মুখে ছিটিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফেরে ইন্দ্রর। ততক্ষণে হরিহরবাবু এসে দাঁড়িয়েছেন সেখানে। আজ সকালে যে এমন কিছু একটা হতে পারে তা তিনি বেশ ভালোই বুঝতে পেরেছিলেন। ইন্দ্র চোখ খুলতেই হরিহরবাবুকে দেখে কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে। তারপর সেই একইভাবে কাল রাতে ঘটে যাওয়া সকল ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেয়। সব শুনে হরিহরবাবুর কপালে চিন্তার ভাঁজ পড়ে মৃদু। কিন্তু গম্ভীর কণ্ঠে হরিহরবাবু বললেন, বাবা ইন্দ্র, তুমি ক্লান্ত, তাই গিয়ে একটু বিশ্রাম নাও। আমি দেখছি কি করা যায়। তুমি চিন্তা করো না, আমি এর একটা না একটা বিহিত করবই। তারপর কেটে যায় বেশ কিছুটা সময়। সকাল গড়িয়ে দুপুর হয়ে এসেছে, তবে হরিহরবাবুর এখনো কোনো পাত্তা নেই। সেই সকালে ইন্দ্রর মুখে সবটা শুনে উনি সেই যে বাড়ি থেকে বেরিয়েছেন এখনো ফেরেননি। এদিকে ইন্দ্রর চোখে যেন ঘুম নেই। চোখ বন্ধ করলেই কাল রাতে ঘটে যাওয়া সেই বীভৎস দৃশ্য যেন বারে বারে ভেসে উঠছে। সাথে অনবরত বৃষ্টিপাত হয়ে চলেছে তার চোখের কোল বেয়ে। হয়তো সত্যি সে অভাগীকে ভালোবেসে ফেলেছিল। হরিহরবাবু যখন বাড়ি ফিরে এলেন তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। হাতে একটা কলা পাতায় কি যেন নিয়ে এসেছেন তিনি। ইন্দ্র বাইরের বারান্দাতেই বসেছিল। হরিহরবাবুকে আসতে দেখে সে ছুটে গিয়ে দাঁড়ায় হরিহরবাবুর সামনে। তারপর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, কিছু কি উপায় হলো জেঠু? হরিহরবাবু ইন্দ্রকে শান্ত করে বললেন, আহা বাবা ইন্দ্র, তুমি অত বিচলিত হও না। আমি আজ খবর নিয়ে দেখছি। আমার গ্রাম থেকে 2 গ্রাম পরের একটি গ্রামে এক সাধু মহারাজ থাকেন। কাল সকালেই আমি তোমাকে তার কাছে নিয়ে যাব। হরিহরবাবু ইন্দ্রকে শান্ত করার চেষ্টা করলেন বটে, কিন্তু তাতে কাজ হয়তো তেমন একটা হলো না। রাতে খাওয়া দাওয়ার পর হরিহরবাবু ও ইন্দ্র একই ঘরে ঘুমালেন। তখন প্রায় মধ্যরাত। আকাশে বিরাজ করছে অর্ধচন্দ্র। হঠাৎ বাড়ির খুব কাছে কোথাও থেকে একটা শিয়াল বিকট একটা চিৎকার করে উঠল। হয়তো সেই শব্দেই ইন্দ্রর ঘুম ভেঙে গেল। ইন্দ্র উঠে এদিক ওদিক তাকিয়ে দেখল, কিন্তু না, কোথাও কিচ্ছু নেই। তার ঠিক পাশে নিশ্চিন্তভাবে শুয়ে আছেন হরিহরবাবু। ইন্দ্র আবারও শুয়ে পড়তে যাবে, ঠিক এমন সময় তার কানে এলো একটা মেয়েলি কণ্ঠস্বর। এই কণ্ঠ তার চেনা। এই কণ্ঠ কার তা ইন্দ্র খুব ভালোভাবেই জানে। এই কণ্ঠ অভাগীর। সে যেন তাকে ডাকছে। কি করুণ সেই ডাক, কি মায়াময় সে কণ্ঠ। যেন সংসারের সকল বাধা কাটিয়েও তাকে তার ডাকে সাড়া দিতেই হবে। ইন্দ্র বিছানা থেকে নেমে আসে টলমল পায়ে। সে ঘরের ভিতর থেকে বেরিয়ে আসে, তবে তার চোখ বন্ধ। সে যেন এখন নিজের মধ্যে নেই। ইন্দ্র এখন কোনো যন্ত্রচালিত পুতুলের মতো কারো নির্দেশ মেনে চলেছে।
যখন ইন্দ্রর হুঁশ ফিরল তখন সে নিজেকে আবিষ্কার করে সেই আমবাগানের মধ্যে। ইন্দ্র এক রাশ বিস্ময়ের সাথে ঘাড় ঘুরিয়ে চারিদিক দেখতে থাকে। হঠাৎ তার নজরে পড়ে তার থেকে অনতি দূরে দাঁড়িয়ে আছে অভাগী, তার সেই পূর্ব পরিচিত সৌম্যগ্রাম্য পল্লী রূপে। অভাগী এক মায়াবী কণ্ঠে বলল, কিরে বাবু, আমারে দেখা অমন ডরাইছিস কেনে? যে দেখ আমি সেই অভাগী রে, যারে তুই ভালোবাসিস বটে। হাই, আমার কাছে আয়, আমারে সুহাগ কর। ইন্দ্র চিৎকার করে বলল, না না, কখনোই না, না 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 না, কখনোই না, কখনোই না। ইন্দ্রর মুখে এই না শব্দটা শুনে অভাগীর চোখ যেন টপ করে জ্বলে ওঠে। সে আস্তে আস্তে আবারও তার প্রকৃত রূপ ধারণ করে। উফ, কি ভয়ঙ্কর সেই দৃশ্য! অভাগীর পরনে কোনো বস্ত্র নেই, তার নগ্ন শরীর থেকে খসে পড়ছে পচা গলা মাংসের পিণ্ড। বাতাসে ভেসে বেড়াচ্ছে এক কটু পচা দুর্গন্ধ। অভাগীর মুখ বিকৃত, চর্মবিহীন, তার চোয়াল বেয়ে গড়িয়ে পড়ছে লালারস ও পোকার দল। নিশ্চিদ্র রাতে অদূরে কোথাও যেন শিয়াল ডেকে উঠল। ইন্দ্রর আর বুঝতে বাকি রইল না যে এই রাতই তার শেষ রাত। তার কথাকে সত্য প্রমাণিত করে অভাগী তীব্র ক্ষোভ মেশানো এক ক্ষণক্ষণে কণ্ঠে বলল, তবে মর আমার হাতে। এই বলে অভাগী ধেয়ে আসতে থাকে ইন্দ্রর দিকে। ইন্দ্র নিজের হাতের দিকে তাকিয়ে দেখে সেখানে আর সেই লাল সুতোটি নেই। সম্ভবত কাল রাতেই কোনো গাছের সাথে আটকে সেটা ছিঁড়ে গিয়েছে। এবার ইন্দ্রর মনে ভয়ের সঞ্চার হলো। অভাগী প্রায় ইন্দ্রর সামনাসামনি এসে পড়েছে। এবার সে নিজের নখর বিশিষ্ট দুটো হাত বাড়িয়ে দিল ইন্দ্রর গলা লক্ষ্য করে। ইন্দ্র ভয়ে আতঙ্কে কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে থাকে। হঠাৎ অনতি দূরের একটি ঝোপের আড়াল থেকে হরিহরবাবু বেরিয়ে এসে দাঁড়ান ইন্দ্রর সামনে ও তার হাতে থাকা মা কালীর একটি ছোট্ট মূর্তি এগিয়ে দেন অভাগী নামক পিশাচির দিকে। অভাগী ভুলবশত সেই দেবী মূর্তি স্পর্শ করে ফেলে, আর সাথে সাথেই এক আলোর বিস্ফোরণ ঘটে। পিশাচি এক মরণ আর্তনাদ করে ছিটকে পড়ে মাটির উপর। তার সর্বাঙ্গে জ্বলে উঠেছে প্রজ্বলিত অগ্নিশিখা। নিমেষের মধ্যে পিশাচির শরীর পুড়ে ছাই হয়ে যায়। হরিহরবাবু ইন্দ্রর মাথা নিজের কোলে তুলে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফেরে ইন্দ্রর। ইন্দ্র হরিহরবাবুকে দেখে কেঁদে ফেলে, তারপর বলে, আজ আপনার জন্য আমার প্রাণ রক্ষা পেল। দেখো বাবা ইন্দ্র, আমাদের চর্মচক্ষুতে অনেক কিছুই ধরা পড়ে না, তার মানে এই না যে তার কোনো অস্তিত্ব নেই। ওই কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। কথকটা তেমনই। ইন্দ্র সজল নয়নে হরিহরবাবুর দিকে তাকিয়ে বলল, আমি আজ তো বুঝতে পেরেছি নিজের জীবন দিয়ে। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। আজ আপনার জন্য আমি প্রাণে বেঁচেছি, আর ওই পিশাচও শেষ হয়েছে এই ভূপৃষ্ঠ থেকে। অতটাও সহজ নয় ইন্দ্র। হ্যাঁ, হয়তো এই পিশাচের নিধন হয়েছে, তবে না জানি আরো কত গ্রামে, কত শহরের নির্জন এলাকায় তারা ওত পেতে বসে আছে পরবর্তী শিকারের আশায়। দিনটা শনিবার। ঘড়িতে তখন 12:30 বাজে। সন্তুর আজ অফিসের কাজ সামলে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গিয়েছে। একে তো এই কম বেতনের প্রাইভেট জব, তার উপর ওই খিটখিটে বস, এই দুটোর জন্য প্রাণ একদম ওষ্ঠাগত হয়ে উঠেছে। সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো খাটুনির পরেও বসের মন জয় করা সম্ভব নয়। বস তো বলেই বসে আছে আমরা নাকি সারাদিন এসি ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য অফিসে আছি। মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে হিমালয়ে গিয়ে বাস করি, এই ঝামেলা সহ্য হচ্ছে না। হঠাৎ ফোনটা বেজে ওঠে। সন্তু পকেট থেকে ফোনটা বের করতেই দেখে ফোনের স্ক্রিনে জলজল করছে একটা নাম, ওয়াইফ। এক রাশ বিরক্তির সাথে ফোনটা রিসিভ করে সন্তু। ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে ভেসে আসে কিছু কথা। এই যে কোথায় কোন মেয়ের সাথে বসে আছো শুনি? কটা বাজে খেয়াল আছে কি?
এদিকে তোমার ছেলে তোমার বাড়ি ফেরার আশায় না খেয়ে বসে আছে। তোমরা বাপ বেটাতে কি ঠিক করেছো বলো তো? আমায় কি তোমরা একটু শান্তি দেবে না? তখন বাবা পই পই করে বলেছিল ও ছেলেকে বিয়ে করিস না, তখন তো কথা শুনিনি, আর এখন ভুগছি। সন্তু কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, রাস্তায় আছি, আসছি। এই বলে ফোনটা পকেটে ভরে একবার আকাশের দিকে তাকিয়ে মনে মনেই বলে ওঠে, বউ তো দাওনি, দিয়েছ একটা আছলা বাঁশ। ওই জন্য গুরুজনেরা বলে পত্নী আর পেতনি এই দুটোর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। কাছে গেলেই নিশ্চিত মৃত্যু। তারপর আবারও সামনের পথটা ধরে এগিয়ে যেতে থাকে। হাঁটতে হাঁটতে কখন যে সে বড় রাস্তা ছেড়ে নিশ্চুপ একটা গলিতে চলে এসেছে তা সে বুঝতে পারেনি। হঠাৎ বিষয়টা নজরে পড়তেই এদিক ওদিক তাকিয়ে দেখে সন্তুর মনের মধ্যে হালকা ভয়ের সঞ্চার হয়। তার যে এখন কি করণীয় তাই বুঝে উঠতে পারছে না সে। ঠিক এমন সময় তার পিছন থেকে ভেসে আসে একটা সুমধুর মেয়েলি কণ্ঠের ডাক। কেউ যেন তাকেই উদ্দেশ্য করে বলছে, আরে বাবু, একবার এদিকে মুখটা ফিরাই যাক নে। সন্তু ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় পিছনের দিকে, আর সাথে সাথে একটা গগন বিদারী মরণ আর্তনাদ করে ওঠে। আপনারা শুনলেন 38A বিচুর স্ট্রিট স্পেশাল নিবেদন কামনিশির রাত। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আর লাইক করে আমাদের পাশে থাকবেন। চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের গল্প পাঠে ছিল দেবাঞ্জন। এছাড়াও অন্যান্য চরিত্রে ছিল রূপঙ্কর, পূজা, দেবজিৎ, ঝিনুক, রাজ, তুষার, সূর্যশঙ্কর এবং সূত্রধর ও একটি বিশেষ চরিত্রে আমি দিব্যেন্দু। তাহলে চলো বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী সপ্তাহে নতুন একটি থ্রিলার গল্প নিয়ে। টাটা, বাই।